আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার এসেছি ডায়েরির এক নতুন পাতায় কিছু নতুন কথা, নতুন মেমোরি নিয়ে। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর সমৃতা ইউএস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে ফিরে এলাম আপনাদের কাছে। আজকে ভাবলাম ইউএসএতে আমরা যে সোসাইটিটাতে থাকি সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। সামনে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সোসাইটির লিজিং অফিস। যখন কোনো সোসাইটিতে আপনি বাড়ি ভাড়া নিতে যাবেন, তখন আপনাকে এই লিজিং অফিসগুলোতে এসে যোগাযোগ করতে হবে। আর এই পুরো সোসাইটিটার টেক কেয়ার করে এই লিজিং অফিসগুলো। আর দূরে ওই যে ছোট্ট মতো একটা ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেল বক্সের জন্য। এই মেল বক্সে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নামে একটা করে বক্স থাকে। যাবতীয় যা চিঠিপত্র সমস্ত কিছুই বক্সে দিয়ে যায় এবং আমরা পরে সময় মতো গিয়ে ওই বক্স থেকে কালেক্ট করে নিই। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলুন ঘুরে দেখাবো আপনাদেরকে সোসাইটিগুলো কেমন দেখতে হয়। এইখানের অ্যাপার্টমেন্টের সাথে গ্যারেজ থাকলেও বাড়ির বাইরের পার্কিং লটেই সবাই মোটামুটি গাড়ি পার্ক করে থাকে। আর গ্যারেজটা আরেকটা এক্সট্রা স্টোরেজ রুম হিসেবে বেশিরভাগ মানুষই এখানে ইউজ করে থাকে। আমরা যখন প্রথমে ইন্ডিয়া থেকে এখানে আসি, তখন প্রথমে এসে এরকম রেন্টেড অ্যাপার্টমেন্টগুলোই খুঁজে থাকি। আর সবার মনে প্রথমে একটা প্রশ্নই আসে যে কোন সোসাইটিটা ভালো বা কোথায় বাড়ি নেব। অনেক ক্ষেত্রে আমাদের কোনো কলিগ বা বন্ধু বান্ধবরা যারা এখানে থাকে, চেষ্টা করি তাদের কাছাকাছি বাড়ি নেওয়ার। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। বাচ্চার স্কুল, বাচ্চা যদি পাবলিক স্কুলে যেতে আরম্ভ করে, তখন সেই ক্ষেত্রে নিজের পছন্দের মতো বন্ধুর পাশে বাড়ি নিতে গেলে আগে চেক করতে হয় ওইখানের পাবলিক স্কুলটি ভালো কিনা। এখানে লোকে অ্যাপার্টমেন্ট নেওয়ার আগে দেখে যে ওখানের পাবলিক স্কুলের রেটিং কত। আর ভালো রেটিংয়ের পাবলিক স্কুলে পাঠাতে গেলে তার আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেইগুলোই আপনাকে বাড়ি ভাড়া হিসেবে নিতে হবে, তবেই আপনি আপনার পছন্দের মতো স্কুলে পাঠাতে পারবেন। এই যে সামনেটাতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক কারের মানে টেসলা জাতীয় গাড়ির চার্জিং পয়েন্ট। আর তার পাশেই রয়েছে গাড়ি ধোয়ার আর ভ্যাকুয়াম করার জায়গা। আর দূরে ওই যে কাঠের বেড়া দিয়ে ছোট্ট মতো অংশটা দেখা যাচ্ছে, এই অংশটাতে হচ্ছে গার্বেজ ফেলার জায়গা। আর তখন ওই যে বলছিলাম গাড়ি ধোয়ার আর ভ্যাকুয়াম করার জায়গা, এইটা হচ্ছে সেইটা। এখন খালি আছে দেখে অরিন্দম গাড়িটা নিয়ে এসে একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এর পাশেই রয়েছে একটি বড় ভ্যাকুয়াম, যেটা দিয়ে গাড়িটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। সোসাইটির ঠিক পেছনে দূরে দেখা যাচ্ছে গলফ খেলার জায়গাটা। যদিও এটা একটা প্রাইভেট প্রপার্টি, এটা সোসাইটির অংশ নয়, কিন্তু সোসাইটির সাথে লাগোয়া। আর তার পাশ দিয়েই চলে গেছে ওয়াকিং ট্রেল, যেখান দিয়ে প্রচুর মানুষ সকাল বিকেল হাঁটে আর সাইকেল চালায়। আর এই ওয়াকিং ট্রেলটা এতই লম্বা যে এই ট্রেলটা ধরে আপনি সাইকেল চালালে পৌঁছে যাবেন একটি সিটি থেকে আরেকটি সিটিতে। বিকেলবেলা মাঝে মাঝেই বাচ্চাদেরকে নিয়ে এই ওয়াকিং ট্রেলটাতে আমি সাইকেল চালাতে নিয়ে আসি। রাস্তাটা এত সুন্দর যে বিকেলবেলা হাঁটতেও ভীষণ ভালো লাগে। এবার যাব পার্কের দিকে। যখনই পার্কে যাই, যাওয়ার পথে পড়ে এই গোলাপের গাছগুলো। আর যাওয়ার সময় আমি খানিকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতে থাকি। এত ফুল ফুটেছে যে ফুলের চোটে পাতাই দেখা যাচ্ছে না, কি অপূর্ব লাগে দেখতে। এবারে পৌঁছে গেছি পার্কে। এটা হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক। এখন সকালবেলা সব বাচ্চারা স্কুলে গেছে, তাই জন্য পার্কটা খালি। কিন্তু বিকেলবেলা হলেই প্রচুর বাচ্চা আসে পার্কে খেলতে। আর তার উল্টো দিকেই রয়েছে বেঞ্চ, যেখানে বিকেলবেলা মারা বসে সব আড্ডা দিতে থাকে। এই পার্কের উল্টো দিকেই অপোজিটেই রয়েছে টেনিস কোর্ট। সামনের রাস্তাটা ধরে একটুখানি হেঁটে এগিয়ে গেলেই সামনেটাতেই রয়েছে টেনিস কোর্ট। এই টেনিস কোর্টের পাশে আবার একটা বারবিকিউ করে ছোট্ট করে পিকনিক করার মতো জায়গা রয়েছে। অনেক সময় দেখি অনেকে তার পরিবারের লোকজন নিয়ে এসে এই বেঞ্চে বসে বেশ ছোট্ট করে এখানে পিকনিকের মতো করে। আর এইটা হচ্ছে টেনিস কোর্ট। বিকেলবেলা প্রচুর মানুষ, ছোট বাচ্চারা এই টেনিস কোর্টে আসে, এসে এখানে দেখি টেনিস কোর্টে খেলে।
সোসাইটিটা পুরো ঘুরতে ঘুরতে আবার যেখান থেকে শুরু করেছিলাম প্রায় সেই গেটের কাছে চলুন ফিরে এসেছি। এবার এই গেটটা ধরে আস্তে আস্তে ওপাশের দিকে গেলে আমরা যেতে পারবো সুইমিং পুলের কাছে। ওই যে দূরে মেল বক্সটা দেখা যাচ্ছে, এবার এর পাশ দিয়ে যে গেটটা রয়েছে সেই গেটটা ধরে চলে যাব সুইমিং পুলে। এটা হচ্ছে সোসাইটির সুইমিং পুল। সুইমিং পুলটা মোটামুটি সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। তবে এখন বাইরের ওয়েদার বেশ ঠান্ডা হয়ে যাওয়ায় জলটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য খুব একটা লোকজন আর সুইমিং পুল দেখি ইউজ করে না। এবারে আসি এই অ্যাপার্টমেন্টগুলোর কথাতে। সাধারণত এইসব অ্যাপার্টমেন্টগুলো নিতে গেলে 6 মাস, 1 বছর, 1.5 বছর বা 2 বছরের জন্য লিজে নিতে হয়। 6 মাসের হলে ভাড়া একটু বেশি, আর তেমনি যত লং টার্মের আমি লিজ নেব সেই ক্ষেত্রে মান্থলি ভাড়াটাও তত কম পড়ে। তবে সাধারণত লিজ ব্রেক করা যায় না। যদি কখনো আমার দরকার পড়ে যে আমি লিজ কমপ্লিট হওয়ার আগেই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিতে চাইছি, তাহলে আমাকে 2 মাস আগে থেকে নোটিশ দিতে হয় আর 1 মাসের রেন্টের পেনাল্টি দিতে হয়। আর সেই 1 মাসের পেনাল্টির অঙ্কটা এতটাই বড় যে সাধারণত সবাই চেষ্টা করে লিজটা কমপ্লিট হওয়ার পরেই অ্যাপার্টমেন্টটি ছাড়তে। কিন্তু ধরুন এমন কখনো তো পরিস্থিতি এলো যে আমাকে হয়তো কোথাও মুভ হয়ে যেতে হবে, তখন সেই ক্ষেত্রে হয়তো আমার লিজটা কমপ্লিট হওয়ার আগেই আমাকে আমার অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিতে হবে। তখন সেই ক্ষেত্রে অনেকে কি করে, সাবলিজ করিয়ে দিয়ে যায়। মানে আমার বাড়ির লিজটা হয়তো শেষ হতে আরও 3 মাস বাকি আছে, আর ওদিকে হয়তো কেউ এমন কোনোজন খুঁজছে যার হয়তো 3 মাসের জন্যই বাড়িটি দরকার। তখন আমি হয়তো অ্যাড দিয়ে বললাম যে আমার বাড়িটি 3 মাসের জন্য আমি সাবলিজ করতে চাইছি, কারোর যদি 3 মাসের জন্য দরকার থাকে তিনি এই বাড়িটি নিতে পারেন। তো সেক্ষেত্রে দুজনেই উপকৃত হলাম। আমাকেও বাড়ির লিজের পেনাল্টির টাকাটা আর দিতে হলো না, আর অন্য যিনি 3 মাসের জন্য খুঁজছিলেন তিনিও পেয়ে গেলেন। কি অপূর্ব ফুটেছে এই প্যানজি ফুলগুলো, তাই না দেখিয়ে পারলাম না। এবার এসেছি জিমের যদিও আমি ওই পাশের অংশটাতে যেতে পারছি না, এটা এই পাশের দিকের অংশ, কারণ এখন যেহেতু সকালবেলা তাই প্রচুর মানুষজন ওপাশের দিকে জিম করছে, সেই জন্য আর ওপাশের দিকটা ভিডিও করা গেল না। তাই এই পাশের দিকটাতে এসেছি যেখানটা খালি আছে। জিমটাও বেশ বড় এবং এগুলো সমস্ত এই রেসিডেন্টের জন্য ফ্রি, এগুলোর কোনো চার্জ নেই। এই সোসাইটিগুলো দেখতে আসার আগে সবার আগে যেটা মাথায় রাখতে হয়েছিল সেটা হচ্ছে আরিয়ার স্কুল। কারণ স্কুলে যখনই আরিয়াকে ভর্তি করতে যাই তখনই প্রথমেই জিজ্ঞাসা করেছিল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কি, আর ওই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে ওরা চেক করে যে ওই জোনের মধ্যে ওদের স্কুলটা অ্যাসাইন আছে কিনা। যদি থাকে তবেই আপনার বাচ্চা ওই স্কুলটিতে যেতে পারবে, আর তা না হলে যেতে পারবে না। এইখানে সোসাইটিগুলোতে যখন আমরা বাড়ি দেখতে আসি তখন এদের এখানে একটি করে মডেল হোম রেডি করা থাকে, যে মডেল হোমটার ভেতরে গিয়ে আপনি দেখতে পারবেন যে বাড়িটা কীরকম। আমাদেরকেও এরকম একটি মডেল হোম দেখিয়েছিল, যে হোমটির ভিতরে পুরো ফার্নিচার দিয়ে সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, যেটা দেখলে বোঝা যায় যে বাড়িটার ভেতরটা কীরকম বা কতটা বড় বা তার ভেতরে স্ট্রাকচারটা কীরকম। এইবারে সবার শেষে বলি যে এইখানের বাড়িগুলির ভাড়া কীরকম। আমরা এখানে একটি 2 BHK বাড়ি নিয়ে থাকি, যে বাড়িটির ভাড়া প্রায় $2100 মতো মাসে, মানে ওই ভারতীয় মুদ্রায় 1,68,000 টাকা মতো। আর যদি 1 BHK হয় তাহলে 1 BHK গুলো 1700 করে, আর 3 BHK নিলে 3 BHK গুলো $2500 করে ভাড়া। তবে এখানের বাড়ির রেন্ট নির্ভর করে স্কুলের রেটিংয়ের উপরে। যেহেতু এখানের কাছাকাছি স্কুলগুলির রেটিং ভীষণ ভালো, সেই জন্য এর আশেপাশে সোসাইটিগুলিতে একটুখানি দাম বেশি বাড়ির। আর আমাদের দেখে সব থেকে পছন্দ হয়েছিল যে এই আশেপাশে প্রচুর ইন্ডিয়ান থাকে, আর সেই জন্যই আমরা এইখানটাতে বাড়ি নিয়েছি। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর অতি অবশ্যই মনে করে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখে জানাবেন আমাদের সোসাইটিটা কেমন লাগলো। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন ব্লগে। ততদিনের জন্য টাটা।